আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে দেখাবো আপনি যদি অবসরপ্রাপ্ত চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অনলাইনে কিভাবে আপনি আপনার রিটার্ন সাবমিট করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার বেতন ভাতা কোথায় ইনপুট করবেন বা সঞ্চয়পত্র বা অন্যান্য এফডিআর বা ডিপিএস যদি থাকে সেগুলি কোথায় ইনপুট করবেন তা জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই জন্য আমি আমার কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। আপনারা এই কাজগুলি মোবাইল ল্যাপটপ দিয়েও করতে পারবেন এবং যে কোনো ব্রাউজারে প্রবেশ করে করতে পারবেন। আচ্ছা, করার পরে আপনি এই যে এখানে যাবেন, গিয়ে লিখবেন ই রিটার্ন, লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ই রিটার্ন, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে যে এখানে 6টা অপশন থাকবে সেই 6টা অপশন থেকে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন। ই রিটার্নে ক্লিক করার পরে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম, আপনার কি ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করা আছে? যদি থাকে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। তো আমার যে আজকের ক্লায়েন্ট ওনার রেজিস্ট্রেশন করা নেই, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে বলছে আপনি এটা বায়োমেট্রিক চেক আপ করে নিতেন। যদি আপনার মোবাইলের সিমটি আপনার এনআইডি দিয়ে কিনা হয়ে থাকে তাহলে ওকেতে ক্লিক করবেন। অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি আপনার এনআইডি দিয়ে কিনা হতে হবে। তারপর দেখেন সাইন আপ, প্লিজ এন্টার দ্য ইনফরমেশন বিলো ফর রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনের জন্য প্রথমে এখানে আপনি আপনার 12 ডিজিটের টিন নাম্বার দিবেন, আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার এনআইডি দিয়ে কিনা মোবাইল নাম্বারটি দিবেন, তো আমি দিয়ে দিলাম। এখন এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি দিবেন। ক্যাপচাটি বুঝতে সমস্যা হলে আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। যে ক্যাপচাটি আপনার বুঝতে সুবিধা হয় সেই ক্যাপচাটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এই ক্যাপচাটি এখন এখানে বসিয়ে দিব। তো আমি এই ক্যাপচাটি এখানে বসিয়ে দিলাম। এখন আমি ভেরিফাই এখানে ক্লিক করব। দেখেন ওটিপি সেন্ড সাকসেসফুলি। আপনি এখানে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি যাবে। এর জন্য সময় দেওয়া হবে আপনাকে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আপনি এটা বসাতে হবে, আর কমপক্ষে 8 ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েটের জন্য প্রথমে আপনি ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে কয়েকটি স্মল লেটার দিবেন, তারপরে আপনি একটা বিশেষ ওয়ার্ড দিবেন, তারপরে আপনি সংখ্যা দিবেন। এটা স্ট্রং পাসওয়ার্ড হবে। তো আমার ওটিপি আসতে আসতে আমি এখানে পাসওয়ার্ডগুলি দিয়ে দিই। তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম এবং আমার এই পাসওয়ার্ডটি স্ট্রং হয়েছে। এই জন্য এদিকে দেখেন সবুজ কালার এসেছে। ঠিক, তো এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটাও কিন্তু এটাই হবে। হ্যাঁ, তো অলরেডি আমার ওটিপি চলে আসছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিই। তো আমি ওটিপিটা বসিয়ে দিলাম। এখন সাবমিটে ক্লিক করব। ওই যে রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি, কংগ্রেচুলেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। এখন আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনার যে 12 ডিজিটের টিন নাম্বার সেই টিন নাম্বারটা এখানে দিবেন, আর একটু আগে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন, আর এখানে যে ক্যাপচা আসে ক্যাপচাটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনি একটা ডায়েরি খাতায় লিখে রাখবেন, না হলে পরবর্তীতে ভুলে যেতে পারেন। তো ভুলে গেলেও আপনি অবশ্যই এখান থেকে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে উদ্ধার করা যায়। তারপরেও আপনি কষ্ট করবেন কেন, আপনি একটা ডায়েরিতে লিখে রাখবেন। তো আমি এখানে টিন নাম্বার আর পাসওয়ার্ডটি বসিয়ে দিই। তো এখানে আমি আমার ক্লায়েন্টের 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এখন এই ক্যাপচাটি আমি এখানে লিখবো। ক্যাপচা বুঝতে সমস্যা হলে তো আমি আবার এখানে রিফ্রেশে ক্লিক করলাম, করে এই ক্যাপচাটি আনলাম। এটা বুঝতে সুবিধা, এটা আমি এখানে লিখে দিই। এখানে দেখেন সংখ্যা আছে, স্মল লেটার আছে, ক্যাপিটাল লেটারের কম্বিনেশন আছে। এখানে যেভাবে আছে ঠিক সেভাবে কিন্তু আপনি এখানে লিখবেন। লেখার পরে এখন সাইন ইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, আপনি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। প্রোফাইল সেভ হয়ে গেছে। এই যে দেখেন ই রিটার্ন, ওয়েলকাম টু ই রিটার্ন, দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন। এই পাশে আপনার ছবি এবং নাম থাকবে, আর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 থাকবে। আপনারা যারা এখনো অনলাইনে 2024-2025 এর অনলাইনে রিটার্ন সাবমিট করেননি, আপনারা এখানে ক্লিক করেও কিন্তু সেই রিটার্নটি দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা রেগুলার ই রিটার্ন এখানে যাব। তো আমি এখানে গেলাম। এখানে গিয়ে অ্যাসেসমেন্ট ইনফরমেশনে আসি আমরা। রিটার্ন স্কিম সেলফ এটা অটোমেটিক থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার অটোমেটিক থাকবে 2025-26। ইনকাম ইয়ারটা দেখেন 1/7/2024 থেকে 30/6/2025 এটা থাকবে যখন অ্যাসেসমেন্ট ইয়ারটা 2025-26 হয়। আর যখন অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 হবে তখন এখানে 1/7/2023 থেকে 30/6/2024 থাকবে। তো আমি তো করতেছি 2025 এবং 26 এর, ঠিক আছে। তারপরে যেহেতু এটা রিটায়ার্ড পার্সনের জন্য করতেছি, এই জন্য দেখেন ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। একজন রিটায়ার্ড পার্সনের যে বেতন ভাতা আছে সেগুলি সবই কিন্তু ট্যাক্স এক্সেম্পটেড, এর জন্য এখানে ইয়েস দিবেন। আচ্ছা, তারপরে হেডস অফ ইনকাম, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার। তো যেহেতু ওনার সঞ্চয়পত্র আছে এর জন্য এটা ইয়েস থাকবে, এবং এখানে এই যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এটা সিলেক্ট করবে। এখানে 7টা আইটেম আছে, এর মধ্যে যদি কারো অন্য কিছু থাকে আপনারা এগুলিও এড করতে পারেন। আর নিচে আছে আরো 4টা, এখান থেকে যদি আপনাদের থাকে এটা সিলেক্ট করতে পারেন। তো আমার যে ক্লায়েন্ট উনি শুধু বেতন ভাতা পেয়ে থাকেন আর ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট অর্থাৎ সঞ্চয়পত্র থেকে ইনকাম হয়ে থাকে, এই জন্য এটা সিলেক্ট করলাম। করার পরে আমরা চলে যাব সেভ এন্ড কন্টিনিউ এখানে।
আচ্ছা, এখানে গিয়ে লোকেশন অফ দ্য মেইন সোর্স অফ ইনকাম এখানে ক্লিক করে আপনি দেখবেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হলে এটা সিলেক্ট করবেন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন হলে এটা করবেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হলে এটা করবেন, আদার সিটি কর্পোরেশন হলে এটা করবেন, এনি আদার এরিয়া হলে এটা করবেন। তো আমার যে ক্লায়েন্ট ওনার হলো আদার সিটি কর্পোরেশন, অর্থাৎ উনি রাজশাহী সিটি কর্পোরেশনের, এজন্য এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এগুলি আর নাই, এখন ট্যাক্স রিবেট অবশ্যই দিবেন, কারণ ওনার যে সঞ্চয়পত্র আছে সেটা যদি দেখাই আমি, তো উনি সর্বোচ্চ 5 লাখ টাকার উপরে কর অব্যাহতি পাবে, এর জন্য এটা দিয়ে দিবেন। তারপরে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, এটা অটোমেটিক এখানে নো থাকবে, এটা আপনি কিছু করতে পারবেন না। তারপরে আইটি 10B রিকোয়ারমেন্টস, গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, 50 লক্ষ টাকার উপরে সম্পদ থাকলে ইয়েস, না থাকলে নো দিবেন। নো দেওয়ার পরে দেখেন অটোমেটিক আইটি 10B নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, এটা চলে আসছে। ওন মোটর কার যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ওন অফশোর প্রপার্টি যদি থাকে দিবেন, না থাকলে নো দিবেন। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি থাকলে ইয়েস, না থাকলে নো। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, যদি আপনার সিটি কর্পোরেশনের ভিতরে কোনো হাউস প্রপার্টি থাকে ইয়েস দিবেন, এবং এখানে কি পরিমাণ আসে সেটা স্কোয়ার ফিটে লিখবেন। তো আমার ক্লায়েন্টের নেই, নো দিলাম, তার এটা তো নো দেওয়ার পরে এটা আসলোই। এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমরা এখন ইনকাম পেজে আসি। এর আগে আমরা যা করেছিলাম সেটা ছিল অ্যাসেসমেন্ট। তো ইনকামের পরে আমরা যাব রিবেটে, তারপর এক্সপেন্ডিচার, তারপর অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, তারপর ট্যাক্স এন্ড পেমেন্ট, সবশেষে রিটার্ন ভিউ। এইভাবে আমরা একটা একটা করে সামনের দিকে অগ্রসর হব। আচ্ছা, এখানে দেখেন ইনকাম ডিটেলস। আমরা ইনকাম সোর্স দুইটা দেখাইছিলাম, একটা হলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, আরেকটা হলো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। আপনি ওইখানে যতটা ইনকাম সোর্স দেখাবেন এখানে ততটা শো করবে। তো আমরা প্রথমে যাচ্ছি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটে, এই জন্য ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ এখানে ক্লিক করব। তো আমার ক্লায়েন্ট যেহেতু ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার, এজন্য আমরা এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে ওনার সঞ্চয়পত্র দুইটা আছে, প্রথমটা রেজিস্ট্রেশন, ইস্যু ডেট, ভ্যালু, গ্রস ইন্টারেস্ট এবং টিডিএস এখানে আমরা লিখে দিব। তো প্রথমে রেজিস্ট্রেশনটা লিখে দিই। তো রেজিস্ট্রেশনটা এখানে লিখে দিবেন, আপনার যত ডিজিটের তত ডিজিট কিন্তু দিবেন, মধ্যখানে হাইফেন, এটা হাইফেনটাও দিবেন। তারপরে এখানে ইস্যু ডেটটা লিখে দিবেন। তো আমি লিখে দিলাম। তারপর এটাতে ভ্যালু ছিল ওনার 15 লক্ষ, এখান থেকে গ্রস ইন্টারেস্ট পাইছে উনি 1,67,700, এবং এই টাকার উপরে টিডিএস 10% কেটেছে, এটা হয়েছে 16,700। আচ্ছা, ওনার তো আরেকটা সঞ্চয়পত্র আছে, এই জন্য অ্যাডে ক্লিক করব। করার পরে সেই সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে লিখে দিব। আপনি কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা লিখবেন। তারপর ডেটটা লিখে দিব, ডেটটা একই ডেটে। তো আমরা লিখে দিলাম। এখানে ভ্যালুটা হলো 5 লক্ষ টাকা, এটাও লিখে দিলাম। গ্রস ইন্টারেস্ট পাইছে 55,200, টিডিএস কেটেছে 10%-এ 5,520 টাকা। আচ্ছা, এখন মোট টিডিএস কর্তন করা হয়েছে ওনার 22,290 টাকা। ঠিক আছে, এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এই টাকাটা কিন্তু সঞ্চয়পত্রের টিডিএস এবং এটা কেটে নিয়েছে, এটাকে ক্লেম করতে হবে। আচ্ছা, এই অবস্থায় আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে যাব। এখানে যাওয়ার পর এখন আসছে আমাদের ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। যেহেতু উনি পেনশন পেয়ে গেছেন এবং পেনশনের যে বেতন ভাতা পান, এটা দেখাতে হলে আপনাকে কিন্তু পূর্বেই আমি যে দেখিয়েছি ট্যাক্স এক্সেম্পটেড, ওইটা সিলেক্ট করতে হবে। তো এখানে এসে আমরা সিলেক্ট ওয়ানে ক্লিক করব। করার পরে ওনার এটা যে দেখেন ইনকাম ফ্রম পেনশন, এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে নেম অফ দ্য এমপ্লয়ার, ওনার নিয়োগকারী কর্তার নাম এখানে লিখতে হবে। তো আমি লিখে দিলাম মিনিস্ট্রি অফ হেলথ। এমপ্লয়ি আইডি ইফ এনি, যদি থাকে আপনি আইডিটা দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্টের আছে 588 ওনার আইডি নাম্বার, আপনি আপনার নাম্বারটা এখানে দিবেন। টোটাল অ্যামাউন্ট রিসিভ উনি 1,72,000 টাকা পেয়েছেন, বেতন ভাতা সব মিলিয়ে 1 বছরে এটা পেয়েছেন। হ্যাঁ, 1 বছর বলতে 1/7/2024 থেকে 30/6/2025 তারিখ, এই 1 বছরের কিন্তু এখানে বসাবেন। ওকে, এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে যে রিবেটে আসি আমরা, রিবেটে এসে দেখেন ওনার তো সঞ্চয়পত্র আছে, যে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, এটা আমরা দেখাই দিব। দেখানোর জন্য আমি অ্যাপ্রুভ সঞ্চয়পত্র এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপর ইস্যু ডেট, তারপর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, তারপর অ্যালাউবল অ্যামাউন্ট। তো আমরা প্রথমে নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট এটা বসিয়ে দিব। এই যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা আবার দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম। ইস্যু ডেট আমরা এখানে দিব, দিয়ে দিলাম। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো আপনার যদি 5 লক্ষ টাকা বা এর উপরে হয়ে থাকে, আপনাকে সর্বোচ্চ অ্যালাউবল অ্যামাউন্ট হবে 5 লক্ষ টাকা, এর উপরে কিন্তু আপনাকে দেবে না। তো উনি তো 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যেটা, এটাতে 15 লক্ষ টাকা আছে, এটা আমি দেখাই দিচ্ছি। এবং দেখেন অ্যালাউবল অ্যামাউন্ট হলো 5 লক্ষ, অর্থাৎ এই 5 লক্ষ টাকার উপর আপনাকে কর অব্যাহতি 15% যত আসে তত দেওয়া হবে। আচ্ছা, ওনার কিন্তু সঞ্চয়পত্র আরেকটা আছে, ইচ্ছা করলে এটা এখানে দেখাতে পারেন, না দেখালেও সমস্যা নাই, কারণ এটা দেখালেও আপনার অ্যালাউবল অ্যামাউন্ট আসবে না। যেমন আমি দেখাচ্ছি, দেখেন
এটা হলো পরিবার সঞ্চয়পত্র দিয়ে দিলাম, এটা রেজিস্ট্রেশন নাম্বারটা দেই, তারপরে এখানে ইস্যু ডেটটা দেই। আচ্ছা দেখেন আমি কিন্তু এখানে 1/7/2022 দিয়েছি, এখানে ক্লিক করলে 24 চলে আসে, কোনো সমস্যা নেই, এটা আপনার 1/7/2022 হবে। আপনি যখন এই যে নিচে সেভ ড্রাফট করবেন তখন অটোমেটিক 22 হবে। আমি দেখাবো আপনাদের, এখানে হলো 5 লক্ষ টাকা। আচ্ছা ওই যে দেখেন 5 লক্ষ দিয়েছি কিন্তু কোনো অ্যালাউবল অ্যামাউন্ট নেই, কারণ আপনাকে সর্বোচ্চ এখানে সব মিলিয়ে 5 লক্ষ টাকার মধ্যে রিবেট দেওয়া হবে, অর্থাৎ কর অব্যাহতি দেওয়া হবে। আচ্ছা এখন এই যে তারিখের ব্যাপারটা দেখেন, আমি যদি সেভ করি, যে সেভ করলাম, এই যে সেভ করার পর কিন্তু অটোমেটিক 1/7/2022 হয়ে গেছে। আপনারা অনেকেই আমাকে ফোন করে জানান যে স্যার আমরা এখানে তারিখ দিলে 2024 চলে আসে, এটা নেয় না। আপনি আপনার ডেট লিখবেন, 24 আসুক আর যাই আসুক, আসার পর যখন সেভ দিবেন তখন এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আচ্ছা এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন আমরা আছি এক্সপেন্ডিচারে। তো ওনার যেহেতু সঞ্চয়পত্রের উপর উৎস কর কর্তন করেছে, এই জন্য ওনার ব্যয়গুলি ভেঙে ভেঙে দেখাবেন। তো ভেঙে দেখালেও উনি এখানে খরচ দেখাইছে একসাথে, তো সেই খরচগুলি আমি এখানে লিখে দিই। 1,25,000 দেখাইছে খরচ। তারপরে দেখেন এখানে আমরা ওই যে ট্যাক্স চার্জ ইটিসি পেড এখানে ক্লিক করব, করে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স, উৎসে কর কর্তন, এটা আমরা এখানে দিয়ে দিব। ওনার উৎসে কর কর্তন করেছে 22,290 টাকা। তো আমি এটা লিখে দিলাম এবং এখানে লিখে দিবেন টিডিএস অফ সঞ্চয়পত্র। লেখার পরে আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। আচ্ছা এখন আমরা আসলাম অ্যাসেট এন্ড লায়াবিলিটিসে। তো আপনারা যদি অনলাইনে পূর্বে দিয়ে থাকেন তাহলে ইম্পোর্ট এন্ড অটোফিলে ক্লিক করলে অটোমেটিক গত বছরের যে হিসাব দেখাইছিলেন সবগুলি এখানে অ্যাসেটে লায়াবিলিটিসে যা দেখাইছেন সব চলে আসবে। আর যদি এবার নতুন হয়ে থাকেন তাহলে আপনি প্রথম থেকে এখানে ইনপুট করে করে যেতে হবে। তো আমার ক্লায়েন্ট গত বছর দিয়েছে কিন্তু অফলাইনে, তো যারা অফলাইনে দিয়েছেন এখানে ক্লিক করলে অটোফিল হবে না, আপনাদেরকে ভেঙে ভেঙে দিতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি এখানে গেলাম, অ্যাসেটে গিয়ে প্রথমে আমি দেখাবো ওনার ফিনান্সিয়াল অ্যাসেট। এখানে অ্যাসেটে গিয়ে তারপরে যে সঞ্চয়পত্র এখানে যাব, ওনার যতটা সঞ্চয়পত্র আছে সবগুলি এখানে দেখাই দিবেন। তো আমি এখানে দেখাই দিই। প্রথমে হলো 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার হলো 2022, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন, এখানে ইস্যু ডেটটা দিয়ে দিবেন, তারপরে ভ্যালুটা দিয়ে দিবেন। ভ্যালু হলো ওনার 15 লক্ষ, এটা হলো প্রথম ইন্স্যুরেন্সটা। দ্বিতীয়টা দেওয়ার জন্য আপনি অ্যাডে ক্লিক করবেন, তারপর এখানে ওটা লিখে দিবেন পরিবার সঞ্চয়পত্র। এখন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিলাম, তারপর এখানে ইস্যু ডেটটা দিয়ে দিবেন। তো আমি ইস্যু ডেটটাও দিয়ে দিলাম, তারপর এখানে টাকার পরিমাণটা হলো 5 লক্ষ দিয়ে দিলাম, মোট হলো ওনার 20 লক্ষ। আরেকটা আছে ওনার এখানে এই যে গোল্ড, উনি গোল্ড দেখাইছিলেন টাইপ অফ অ্যাকুইশন, এটা গিফট পাইছে, স্বামী তাকে গিফট করছিল। তারপরে কোয়ান্টিটি ছিল 3 ভরি। হ্যাঁ, এটা হলো ভরি, 3 ভরির মূল্য হলো উনি 3 লক্ষ টাকা। গিফট হোক আর ইনহেরিটেন্স হোক আপনারা কিন্তু এখানে মূল্য দেখাই দিবেন। মূল্য দেখাইলে কোনো সমস্যা নেই, কারণ তারা সার্চ দিয়ে দেখবে যে এটা আপনি গিফট পাইছেন। হ্যাঁ, তারপরে দেখেন উনি আরেকটা দেখাইছেন এখানে এই যে ক্যাশ ইন হ্যান্ডে উনি দেখাচ্ছেন 5 লক্ষ টাকা। তো এটা দেখানোর পরে ওনার অ্যাডভোকেট গতবার যাকে দিয়ে করেছিলেন এখানে ওনার সম্পদ দেখাচ্ছে 5,52,390 টাকা। আচ্ছা, ওটা ছিল ওনার গতবারের নেট ওয়েলথ। এখন আমরা স্ক্রল করে নিচে দিকে গিয়ে দেখি আমাদের এখানে ডিফারেন্সটা 20 লক্ষ টাকা। এখন এই 20 লক্ষ টাকা উনি কই থেকে পাইছে এটার সোর্স দেখাতে হবে। তো এটার সোর্স দেখানোর জন্য উনি চলে যাবে এখানে, দেখেন এই যে নেট ওয়েলথের উপরে আছে আদার রিসিপ্ট। এখানে গিয়ে এই টাকাটা কিসের মাধ্যমে পাইছেন, উনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাইছেন। তো এখানে লিখে দিব ব্যাংক অ্যাকাউন্ট, রেফারেন্সটা কার থেকে পাইছেন, ওনার হাজবেন্ডের পেনশন থেকে পাইছেন। তো এখানে লিখে দিব রিসিপ্ট ফ্রম হাজবেন্ডস পেনশন। তো আমি এটা লিখে দিলাম। তো প্রথমে ওনাকে দিছে 15 লক্ষ টাকা, এটা লিখে দিই, এটা লিখে দিলাম। আরেকবার ওনাকে দিছে 5 লক্ষ, এটাও দেখাই দিব। এখানে ক্লিক করব, করার পর এটাও ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলাম এবং এটাও রিসিপ্ট ফ্রম হাজবেন্ডস পেনশন, এটাও দেখাই দিই, দেখাই দিলাম। আর এখানে হলো 5 লক্ষ টাকা, এটা দেখাই দিলাম। তাহলে উনি টোটাল 20 লক্ষ টাকা ওনার হাজবেন্ড থেকে পেয়েছে। আচ্ছা, আমার এই ক্লায়েন্টের হাজবেন্ড তো জীবিত নেই, মারা গেছেন। এখন যদি ওনার হাজবেন্ড জীবিত থাকতো তাহলে কিন্তু অবশ্যই ওনার হাজবেন্ড যখন রিটার্ন সাবমিট করবে তখন এই ক্ষেত্রে দেখেন উনি এখানে লিখবে, আমি দেখাই দিই, এই যে লোনস গিভেন্স টু আদার্স, এটা কিন্তু ওনার হাজবেন্ডে যখন রিটার্ন জমা দিবে ওইটাতে এখানে ক্লিক করবে, করার পরে এখানে পার্টিকুলারে লিখবে লোনস গিভেন টু ওয়াইফ, তারপরে ওনার ওয়াইফের নাম লিখবে, ওয়াইফের 3 নাম্বার দিবে, তারপরে এখানে প্রথমে দিছে 15 লক্ষ এটা দিবে, তারপরে আরেকটা এখান থেকে অ্যাড করে ঘর বানাইবে, বানায় পার্টিকুলার্স লিখবে লোনস গিভেন টু ওয়াইফ, তারপরে ওয়াইফের নাম লিখবে, তারপর ওয়াইফের 3 নাম্বার, তারপর এখানে 5 লক্ষ দিবে। এটা কিন্তু ওনার হাজবেন্ডে দেখাতে হবে। তো এখন আমার এই ক্লায়েন্টের তো হাজবেন্ড জীবিত নেই, তাই এটা এখন উনি আর দেখাবে না, তাই এটা আমি তুলে দিলাম। তো মনে রাখবেন এটা কিন্তু আপনি না, এটা হলো আপনার হাজবেন্ড। আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার হাজবেন্ড এটা এখানে লিখবে। হ্যাঁ, তো আমি এখানে সব দেওয়ার পরে দেখি, আমরা স্ক্রল করে নিচে দিকে যাই, দেখেন আমাদের ডিফারেন্সটা কিন্তু 0 এসে গেছে। ঠিক আছে, কারণ আমরা এখানে ওনার সকল সম্পদ এবং সম্পদের উৎস সবকিছু দেখাই দিচ্ছি। আচ্ছা, ওনার যে গত বছর ছিল নেট ওয়েলথ 5,52,390, এইবার কিন্তু হয়েছে ওনার নেট ওয়েলথ হলো 28 লক্ষ টাকা। তাহলে গত বছর থেকে বৃদ্ধি পাইছে 22,47,610। উনি গত বছর ওনার সঞ্চয়পত্রের আইটেমগুলো এখানে দেখান নাই, এই
জন্য ওনার নেটওয়ার্ক কম ছিল। এবার উনি সঞ্চয়পত্র এখানে দেখাই দিচ্ছেন, এই জন্য এখানে নেটওয়ার্কটা ওনার বেশি চলে আসছে। এই অবস্থায় আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখন কিন্তু আমরা ট্যাক্স এন্ড পেমেন্টে আসি। এখন আমি স্ক্রল করে নিচের দিকে যাই যে আমাদের মূল অংশটা দেখেন। তো আমরা এখানে আসার পর দেখলাম যে ফাইনাল পেয়েবল হলো টোটাল অ্যামাউন্ট অফ পেয়েবল 22,290 টাকা। ওকে, এখন এটা উনি পে করতে হবে, এই জন্য পেয়েবল হলো 22,290 টাকা। কিন্তু তিনি তো সঞ্চয়পত্রে টিডিএস দিয়ে ফেলেছে, তারপরে এখানে আসছে, এটাকে এখন আমরা ক্লেম করব। ক্লেম করার জন্য আমরা আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ই রিটার্ন লেজারে আসছি। আসার পরে এই যে ক্লেম সোর্স ট্যাক্স এখানে যাব। এখানে গিয়ে আমরা এই যে সঞ্চয়পত্রটা সিলেক্ট করব। করার পরে ওনার তো দুইটা সঞ্চয়পত্র, প্রথমটা রেজিস্ট্রেশন এখানে আমরা লিখে দিব। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিলাম। লিখে এখন আমি এই যে সার্চ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন অটোমেটিক সব তথ্য কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পরে যে টিডিএস অ্যাভেলেবেল হলো 5,220 টাকা, এই টাকাটাই আমরা এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে আমি সেভে ক্লিক করব। এই যে সাকসেসফুলি সেভ, এটা কিন্তু এসে গেছে। তো এটা ছিল 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 ইয়ার সঞ্চয়পত্র, এটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তারপরে আমরা দ্বিতীয়টি যেটা পরিবার সঞ্চয়পত্র ছিল এটা দিব। এই জন্য এটা রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে বসিয়ে দিব। তো বসাই দিলাম। বসানোর পরে আমি সার্চে ক্লিক করব। হ্যাঁ, সার্চে ক্লিক করার পর এটা ছিল 16,770 টাকা। এটাকে আমি এখান থেকে কপি করে এখানে এনে বসিয়ে দিব। বসিয়ে দিলাম, দিয়ে সেভে ক্লিক করব। হ্যাঁ, সেভে ক্লিক করার পর দেখেন পরিবার সঞ্চয়পত্র এখানে কিন্তু আসছে এই যে 16,770 টাকা, এবং স্ট্যাটাস কি দুটোই কি ভেরিফাইড। ওকে, এখন আমরা এটা ক্লেম করার পরে গো টু রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখন যদি আমরা নিচের দিকে যাই, এই যে দেখেন আমাদের টোটাল অ্যামাউন্ট পেয়েবল ছিল 22,290 টাকা, এবং আমরা টোটাল পেমেন্ট করেছি 22,290 টাকা। পেয়েবল কিন্তু এখন 0 দেখাচ্ছে। ঠিক আছে, তো এই অবস্থায় আমি প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যদি আপনারা এটাকে বাংলা করতে চান বাংলা করতে পারেন। তো আমার ক্লায়েন্ট বলেছে ইংলিশ করতে, আমি ইংলিশে রাখলাম। রাখার পরে আমরা এখন স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে দেখেন ওই যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 ইয়ার সঞ্চয়পত্রটা এখানে থাকবে, এবং পরিবার সঞ্চয়পত্র তার টোটাল তথ্য কিন্তু এখানে থাকবে। তো এই অবস্থায় আমি এখন আমার ক্লায়েন্টের কাছে ফোন দিব। উনি যদি বলে সাবমিট করে দেন, আমি সাবমিট করে দিব। জি, আসসালামু আলাইকুম। তো ভাই আপনার এটা আমি ক্লেম করে দিছি, ওনার কোনো ট্যাক্স দিতে হবে না। ওনার যে ট্যাক্সগুলি ছিল 22,990 টাকা, এটা কিন্তু আমি ক্লেম করে দিয়েছি। ঠিক আছে, তো সব মিলিয়ে ওনার 0 আসছে। এখন কি এটা সাবমিট করে দিব? হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, আমি সাবমিট করে এটা আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলি যে আমি যে আপনার কাজগুলি করলাম, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো, খুব। এই যে আম্মা পাশ থেকে শুনছে আপনার কথা, আম্মা বলতেছে ভাইকে বেড়াতে ডাকতে, বল যে দাওয়াত দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি সাবমিট করে এখনই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেছি। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি বিকাশ করে দিচ্ছি, দেখেন। আচ্ছা, দেখবো না ভাই, সমস্যা নাই, আমি এটা পাঠিয়ে দিচ্ছি আপনার এটা। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, পাঠিয়ে দিই। তো আমার ক্লায়েন্ট অনুমতি দিয়েছে, এই জন্য আমি সাবমিট রিটার্ন এখানে ক্লিক করলাম। করার পরে যে ইয়েস এখানে ক্লিক করলাম। এই যে রিটার্ন সাবমিট সাকসেসফুল। এখন অ্যাকনলেজমেন্ট কপিটা দেখার জন্য আমি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করব। করার পরে এটা ডাউনলোড দেওয়ার জন্য আমি এই যে ডাউনলোড এখানে ক্লিক করব। করার পরে যে সেভ এখানে ক্লিক করব। এটা আমি এখানে সেভ করে রাখবো। তারপরে ট্যাক্স সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আমরা ট্যাক্স রেকর্ডে যাব। গিয়ে এই যে এক্সপ্রেস সার্টিফিকেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা টোটাল ইনকামটা, তারপরে নেট ওয়েলথ, তারপরে পেড ট্যাক্স, এগুলি ক্লিক করা মাত্রই দেখেন এখানে আসছে ইনকাম 2,22,900 টাকা, নেট ওয়েলথ আসছে 23 লক্ষ টাকা, এবং পেড ট্যাক্স আসছে 22,290 টাকা। এই অবস্থায় আমি এটা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করলাম এবং এটা আমার ফোল্ডারে রেখে দিলাম। তারপরে আমি রিটার্নটাকেও সেভ করার জন্য এখানে ক্লিক করলাম। এখন আমি স্ক্রল করে নিচের দিকে যাব, গিয়ে এই যে প্রিন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখন আমি এটাকে সেভ করে নিব। তো আমি এটা সেভ করে নিলাম। তো এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি আমার ক্লায়েন্টের যে কাজগুলি করলাম সেগুলি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার জন্য এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে অবশ্যই এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাব। এখন আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। তো আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম। প্রবেশ করে আমি এই যে অ্যাটাচ এখানে ক্লিক করব। তারপরে ডকুমেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওনার যে তথ্যগুলি আছে, যে রিটার্ন, ট্যাক্স সার্টিফিকেট, অ্যাকনলেজমেন্ট, এগুলি আমি সিলেক্ট করে ওপেনে দিব। তারপর এখানে চলে আসছে, এখান থেকে আমি এটা পাঠিয়ে দিব। আমি এটা পাঠিয়ে দিলাম এবং ওনার যে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এই যে এখানে সেন্ড করে দিলাম। পাসওয়ার্ডটাও কিন্তু চলে গেছে। তো এইভাবেই স্বচ্ছতার সাথেই আমি আমার ক্লায়েন্টদের কাজ করে থাকি।